বিরোধী পর সকলে বাংলাদেশ আপনাদের সবাইকে স্বাগত। রুনি আছে, সাথে আছে জুবায়ের এবং আমাদের সাথে চমৎকার দুজন মানুষ আছেন, তাদের কাজ নিয়ে আলাপ করবো। তবে তার আগে এই ছবিটা একটু দেখাতে চাই আপনাদের। শুধু একটা ছবি না, আমার কাছে হাতের এই যে দিনপঞ্জিকা আছে, এখানে আরো চমৎকার কিছু ছবি আছে এবং এই ছবিটা আপনাদের আবার একবার দেখাবার চেষ্টা করব। প্রশ্ন হতেই পারে ক্যালেন্ডারের উপর বা দিনপঞ্জিকার উপর তো ছবি থাকতেই পারে, কেন এই ছবি আমি দেখাবার চেষ্টা করব? এর পিছনে একটা কারণ আছে। আমরা জানি রুনিয়া, অটিজম সচেতনতার মাস কিন্তু চলছে এবং খুব স্বাভাবিকভাবে আমাদের প্রায় প্রত্যেকের জীবনের সাথে সম্পর্কিত একটি বিষয়। প্রায় প্রতি পরিবারেই দেখা যায় কেউ না কেউ সৃষ্টিকর্তার এক অদ্ভুত সিদ্ধান্তে এমন এক ভিন্ন রকম সক্ষমতা নিয়ে জন্মেন, যে সক্ষমতার সাথে আমরা যারা সুস্থ সবল তাদের মানিয়ে নিতে বেশ বেগ পোহাতে হয়। এবং এরকম দুজন মানুষ আছেন যারা আসলে এরকম যারা জন্ম নেন তাদের জীবনটাকে আরো অনেক বেশি উপভোগ্য, স্বাচ্ছন্দ্যপূর্ণ করে তুলবার চেষ্টা করছে। আমাদের সাথে আছেন সমাজসেবী এবং সংগঠক দুজন। ডান থেকে পরিচয় করাচ্ছি, আমাদের সাথে আছেন সুবর্ণা চাকমা, তার পাশেই আছেন রিনাত পারভিন। দুজনকে শুভ সকাল এবং স্বাগত সকালের বাংলাদেশে। কেমন আছেন আপনারা? ভালো, শুভ সকাল, ভালো আছি। সকালটা কিভাবে শুরু হয় ব্যস্ততার মধ্যে? হ্যাঁ, অনেক ব্যস্ততার মধ্যে শুরু হয় সকালে। আমার ছেলেকে নিয়ে তো আমার ছেলে অটিজম বৈশিষ্ট্যের, ওকে নিয়ে তো আমার স্কুলে যেতে হয়। আমাদের যে সোসাইটি ফর দ্য ওয়েলফেয়ার অফ অটিস্টিক স্কুল আছে, ওখানে আমরা যাই। ওকে নিয়ে ধরেন আমি ঘুম থেকে উঠি 5টার সময়, উঠে একটু মর্নিং ওয়াক, হাঁটাহাঁটি এসব করে আমার ছেলেকে তুলে দিই, 7টার দিকে তুলে দিই। তারপরে ও রেডি হয় ওর মর্জির উপরে, আসলে ওর ইচ্ছা। কোনো সময় ও ঝটপট রেডি হয়ে যায়, কোনো সময় একটু সময় নেয়, দেরি করে। হ্যাঁ, ও টেডি হয়ে, ও গোসল টোসল করে, রেডি হয়ে ব্রেকফাস্ট করে, রেডি হয়ে ওকে নিয়ে আমরা 8টার দিকে ওকে নিয়ে স্কুলে চলে যাই। রিনাত, আপনারটা কি ঠিক একই ধরনের? ঠিক একই রকম, তবে আমার অটিস্টিক বাচ্চাদের একটা খুব সাধারণ বৈশিষ্ট্য, সেটা হচ্ছে ওদের কিন্তু ঘুমের একটা খুব সমস্যা হয়। অনেক বাচ্চাই আছে যে রাতে ঘুমায় না ঠিক মতো। আমার ছিল মাসে এরকম 1-2 দিন যায় যে সারা রাত সে জেগে আছে। তো সেই দিনগুলোতে খুবই কষ্ট, কারণ সে তো তখন আর স্কুলে যাবে না, সারা রাত জেগে থেকে সে সকালে ঘুমাচ্ছে, সেদিন তার স্কুল মিস। তার সাথে খাপ খেয়ে নিয়ে আপনাদের জীবন আসলে আবর্তিত হয়। চমৎকার, আপনাদের দুজনের প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ এবং প্রচুর ভালোবাসা। এবং চমৎকার কিছু ছবি সম্বলিত একটি দিনপঞ্জিকা উপহার পেয়েছি দিনের শুরুতে। মনটা ভালো হয়ে গেছে। মনটা এই জন্যই ভালো হয়ে গেছে আসলে যাদের আমরা কোনো না কোনোভাবেই অবজ্ঞাছলে হয়তো পাশ কাটিয়ে চলে যেতে চাই, তারাও যে কি অসাধারণ মেধাবী আসলে এই ছবিগুলো সাত সকালবেলা দেখেই। একটা ছবি দেখতে পাচ্ছি, সোয়াক স্কুল। একটু কেউ বলবেন আমাদের এটা কি, কেন তারা এই ছবিটা আঁকলো? ওরা তো ওদের মানে দিনের শুরুটাই তো সোয়াকে আসে, স্কুলে আছে, তো ওদের মনের মধ্যে সেটা থাকে, সোয়াক স্কুল, আমাদের স্কুলটা এমন হবে, এই হবে, সামনে বাগান থাকবে, আমরা খেলবো, এই নিয়ে সোয়াক স্কুল। ওরা সোয়াকের যাত্রাটা কবে শুরু হলো? সোয়াকের যাত্রা শুরু হয়েছে 2003 সালে ফেব্রুয়ারিতে, 2000 সালে 3 ফেব্রুয়ারি। আচ্ছা, আপনারা দুজন মিলে তখন একসাথে শুরু করেছিলেন? হ্যাঁ, আমরা দুজনে অভিভাবক, আরো কয়েকজন অভিভাবক মিলে আমরা স্কুলটা করি। একটু শুরুর গল্পটা শুনে নিব, কেন মনে হলো যে এমন একটা স্কুল করা উচিত বা কোন তাগিদ থেকে? আচ্ছা, হচ্ছে আগে আমাদের বাচ্চারা, আগে তো আমি ওকে চিনতাম না, ও আমাকে চিনতো না। যখন আমার ছেলের অটিজম ধরা পড়লো, আমরা একটা স্কুলে গেলাম, একটা স্কুলে স্পেশাল স্কুল ছিল, কিন্তু ওই স্কুলটা আমাদের বাচ্চারা 1 বছর যাওয়ার পরে স্কুলটা বন্ধ হয়ে গেছে। ওই ভদ্রলোক বললেন যে আর স্কুল চালানো আমার পক্ষে সম্ভব হচ্ছে না। এর মধ্যে আমাদের বাচ্চারা তো অভ্যস্ত হয়ে গেছে। অটিজম বৈশিষ্ট্যের বাচ্চাদের কিন্তু যেটা অভ্যাস করাবেন আপনারা, সেটা এসে রপ্ত করে আর কি, নিয়ে ফেলে নিজের মতো। তো ছেলে প্রতিদিন সকাল স্কুল ব্যাগ নিয়ে টানাটানি করে, কিন্তু স্কুল তো নাই ওর, কোথায় নিয়ে যাব? হ্যাঁ, আমি আবার তখন চাকরি করতাম একটা ব্যাংকে, সরকারি ব্যাংকে। তো যার ফলে ওকে নিয়ে সকালবেলাটা আমার মানে খুব সমস্যা হতো বাসায় রেখে যেতে, কারণ স্কুল নাই। তো পরে আমি, রিনাত পারভিন, এরকম আরও আছেন, আরও মা আছেন 3-4 জন, আমরা মিলে, আসলে আমরা 5 জন মা মিলে আমরা 6 জন বাচ্চা নিয়ে স্কুলটা শুরু করি। দেখলাম যে আমাদের বাচ্চাদের জন্য আমাদের স্কুলটা অত্যন্ত জরুরি, যেহেতু ওই ভদ্রলোক স্কুল বন্ধ করে দিয়েছে, আমরা স্কুলটা শুরু করে দিই, একটা স্কুল করি।
এই নিয়ে শুরু, সাথে আমাদের হাজবেন্ডরাও আছেন সাপোর্টিং, আমরা নিয়ে সব রকমের সহযোগিতা আমাদের করেছেন। হ্যাঁ, শুরু এই হলো আমাদের যাত্রা। তখন 2000 সনের 3 ফেব্রুয়ারি আনুষ্ঠানিক, এমনি অনানুষ্ঠানিক আর একটু আগে শুরু হয়েছিল তো 2000 সালের 3 ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে আপনাদের যাত্রা শুরু হলো 6 জন না শিক্ষার্থীকে নিয়ে। হ্যাঁ, হ্যাঁ। এখন আসলে সোয়াকের শিক্ষার্থী সংখ্যা কত? এখন 91 জন, বাহ। গতকাল পর্যন্ত 91। স্কুলটা কোথায় আপনাদের? আমাদের স্কুলটা আদাবর শ্যামলী। বাইতুল আমান হাউজিং সোসাইটি, শ্যামলী। 1 নাম্বার রোডে। হ্যাঁ, একদম আমার বাড়ির কাছে, চাইলে তো টুক করে ঘুরে আসা যায়। হ্যাঁ, অবশ্যই, কিন্তু জানতে চাই, নিশ্চয়ই, নিশ্চয়ই। স্কুলটা যে আপনারা করেছেন, যেহেতু মা মানেই প্রথমে একটা সংগ্রাম মানে আপনাদের এই যুদ্ধটা যেদিন থেকে সন্তান ভূমিষ্ঠ হয়েছে সেদিন থেকেই আসলে শুরু হয়েছে। সমাজের তো একটা ভিন্ন রকম চাপ থাকেই, সেই চাপটা থেকে একটু শুরু করতেছি। আরো হয়তো প্রচুর সংখ্যক মা আজ আপনাদের ব্যাপারে জানবেন, শুনবেন, আপনাদের এই সংগ্রামের গল্পটা শুনবেন, হয়তো তিনি কোনো না কোনোভাবে সাহস পাবেন। একটু রিনাতাপার কাছ থেকে জানতে চাই, আপনার প্রথম দিনের, আমাদের সমাজে তো একটা ট্যাবু আছেই, আমাদের সমাজের তো একটা মানসিকতা আছে, এবং কোনো না কোনোভাবে দোষারোপ চাপিয়ে দেওয়ার একটা সংস্কৃতি আমাদের পরিবারগুলোর মধ্যে আছে। সেই গল্পটা থেকে একটু শুরু করতে চাই। প্রথম জীবনে যখন অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন একটি উপহার আপনার জীবনে আসলাম, উপহার হিসেবেই দেখতে চাই, কারণ নিশ্চয়ই এতদিনে সে অনেক বেশি পরিণত, সেখানটা থেকে গল্পটা শুনতে চাই। একটা ব্যাপার কি, সবচেয়ে প্রথমে দরকার অ্যাকসেপ্টেন্স, এবং সেটা প্রথমে আসতে হবে বাবা মার কাছ থেকে, তারপর পরিবারের কাছ থেকে। তো এই ক্ষেত্রে আমি বলবো আমি খুবই লাকি, কারণ আমার বাচ্চাকে নিয়ে এই ধরনের কোনো সমস্যা আমাকে কখনো পেতে হয়নি। বাহ, আমার চমৎকার। পরিবারে আমার হাজবেন্ড বলেন, আমার শ্বশুর শাশুড়ি বা আমার যারা আছেন, আমার বাবা মা, প্রত্যেকের কাছ থেকে আমি সব রকমের সাহায্য সহযোগিতা আমি পেয়েছি আমার এই ছেলের ব্যাপারে। বাহ, এই জিনিসটা চমৎকার। আমাকে কখনো ফেস করতে হয়নি। কিন্তু গল্পগুলো নিশ্চয়ই আপনারও জানা। হ্যাঁ, কিন্তু কি কি হয়? এখন কাজ করতে করতে দেখেছি যে আমাদের মধ্যে অনেক সমস্যা আছে, অনেক পরিবারে এমন কেসও আমরা পেয়েছি যে বাচ্চার কারণে বাবা মার ডিভোর্সও হয়ে গেছে। জি। ঠিক না, এরকম অজস্র কেস আছে, বাচ্চাকে অ্যাকসেপ্ট করতে পারছে না, মাকে একা সংগ্রাম করতে হচ্ছে, মানে প্রচুর ভীষণ কষ্ট মায়ের। না, অধিকাংশ ক্ষেত্রে এটাই আমরা দেখেছি যে এই সংগ্রামটা একতরফা পুরো মায়ের উপর এসে মায়ের উপরে বর্তায়। পড়ে, হ্যাঁ, আর এবং মাকে দোষারোপ করার একটা ব্যাপার কিন্তু খুব আছে, এখনো আছে। কিন্তু আসলে আমরা তো যতটুকু জানি, রিসার্চ করে যে আসলে এখন পর্যন্ত এটার অটিজমের কারণটা আসলে কেন অটিজমটা আসলে হয় সেটা নির্ধারণ করাটা এখনো সম্ভব হয়নি। না না, এখন সুবর্ণা আপা, এই ট্যাবুটা নিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে সেটাকে একদম, নির্ধারণ এই যে করাটা ট্যাবুটা নিয়ে সম্ভব কথা হয়নি। বলছিলাম, আপা সৌভাগ্যবান রিনাতাপা যে আপাকে পারিবারিকভাবে একটা বিশাল মনুসম্মতি দেয়া হয়েছে, সাপোর্ট দিয়ে গেছেন সকলে। আপনার গল্পটাও কি ঠিক একরকম? একরকমই। বাহ। আমারও পরিবার থেকে আমার মানে এই নিয়ে কোনো বিরূপ কোনো বাহ। মানে কাজ করতে হয় নাই আর কি, সবাই সাপোর্ট করেছে, আমার হাজবেন্ডও করেছে। এখনো ছেলেকে লালন পালন করতে গিয়ে, যদিও 33 বছর বয়স ওর, তারপরও এখনো আমার হাজবেন্ড সাপোর্ট করে একটু বাচ্চাকে। দুজনের কাছ থেকেই জানতে চাই যে একজনের সন্তানের 28 বছর বয়স, একজনের 33 বছর, জি। মা হিসাবে লম্বা একটা সময় বাবা মা হিসাবে পার করেছেন, পরিবার হিসাবে তাদের আচার আচরণগুলো কি প্রেডিক্টেবল? সে কি থেকে কি করতে পারে, নাকি এখনো প্রতিদিন কিছু কিছু বিষয় আপনাদের জন্ম নেই? একটু রিনাতাপার কাছ থেকে আগে শুনি। এখনো মাঝে মাঝে অনেক কিছু দেখি, যে যেমন ধরেন স্কুলে যাওয়ার পরে তার অনেক পরিবর্তন। আচ্ছা। স্কুলে যাওয়ার আগে সে একরকম ছিল, স্কুলে যাওয়ার পর থেকে কিন্তু অনেক পরিবর্তন, সে অনেক রুটিনের মধ্যে চলে আসছে, নতুন নতুন কিছু কাজ করে আমাদেরকে আসলে আশ্চর্য করে দিচ্ছে। তার আন্ডারস্ট্যান্ডিং লেভেল অনেক ভালো হচ্ছে। আমার মা আমাদের সঙ্গে আছেন, মা খুব অবাক হন, প্রায় এসে আমাকে বলেন, জানো ও আজকে এটা করেছে, ও আজকে এটা করেছে, ও অনেকক্ষণ আমার চোখের দিকে তাকিয়ে আমার কথা শুনছে। আমার মা ভীষণ খুশি হন যখন ও বিভিন্ন মানে কিছু ছোট ছোট করছে। একটা ইমপ্রুভমেন্ট আসলে অনেক এগুলো বড় অনেক একটা বড় পাওয়া। অ্যাচিভমেন্ট, জি। অনেক বড় অ্যাচিভমেন্ট। তো এই অটিজমের স্পেকট্রামে তো আসলে অনেক ধরনের আছে, সেটা নিয়ে কি একটু বিস্তারিত বলবেন যে আসলে কোথায় আমরা ব্যাপারগুলোকে গুলিয়ে ফেলি? আমরা মানসিক প্রতিবন্ধী এবং অটিজমকে তো অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা একইভাবেই সেটাকে মূল্যায়ন করি, সবগুলো কি একই রকম? না, মানসিক প্রতিবন্ধী জিনিসটা আলাদা, জি। আর অটিজম আলাদা। হ্যাঁ, অটিজম হচ্ছে যে আমাদের 12 রকমের যে প্রতিবন্ধিতা আছে তার মধ্যে অটিজম হচ্ছে খুব বেশি চ্যালেঞ্জিং। অটিজম, আবার অটিজমের মধ্যেও আছে লেভেল আছে, কারো হাই ফাংশনিং আছে, কারো একটু লো ফাংশনিংয়ের আছে, ভার্বাল আছে, নন ভার্বাল আছে, বেশিরভাগই নন ভার্বাল। আমার ছেলে নন ভার্বাল, ওর ছেলে নন ভার্বাল। আবার ভার্বাল যারা আছে ওরা বেশ মোটামুটি একাডেমিকেও ভালো করছে।
এই আর কি। আর আমাদের ছেলেরা আমাদের স্কুলে সবই তো ভোকেশনালও শেখানো হয় ওদের জন্য। কি শেখে ওরা? ওরা ব্লকের কাজ করে, কাপড়ে ব্লক করা, বাটিক করে, তারপর টাই ডাই, ছবি আঁকে, জুয়েলারি বানায়। এই যে আমার মালা, এই যে এটা আমার আমাদের মালাটাও স্কুলের মালা, আমার সব আমাদের ওদের বাচ্চাদের করা। বাচ্চাদের করা এগুলো ওরা অসাধারণ। সুন্দর সুন্দর জুয়েলারি করে। মানে সেক্ষেত্রে ধরুন আমি একজন ক্রেতা, আমি কিনতে চাই, আমার কিনবারও কি ব্যবস্থা হ্যাঁ, আছে? অবশ্যই আমাদের আমাদের সোয়াক শপ swag আছে, shop আছে। সোয়াক শপ, ওখানে বাচ্চাদের কোথায় প্রোডাক্টগুলো এটি, চলে swag যায়। shop? ওই আমাদের আমাদের স্কুলেই, যে আদাবরে বাহ। শ্যামলীতে স্কুলের আমাদের, সাথেই যেটা হ্যাঁ, আছে, জি। আমাদের স্কুলে আমাদের হচ্ছে মর্নিং শিফট আছে, ডে শিফট আছে, আর একটা প্রিপারেটরি আছে, অ্যাডাল্ট অ্যাক্টিভিটি সেন্টার, যেটা সারাদিন থাকে ওরা 8:30 থেকে 4টা। ওখানে ওরা, আমরা 16 বছর হলেই আমরা অ্যাডাল্ট অ্যাক্টিভিটি সেন্টারে নিয়ে যাই। ওখানে 16 থেকে 18 পর্যন্ত 2 বছর ওদেরকে আমরা শেখাই ভোকেশনাল। তারপরে যারা মাস্টার হয়ে যায় 18 থেকে ওদেরকে আমরা প্রোডাকশনে দিয়ে দিই। বাহ। লেখাপড়া যারা পারে তারা লেখাপড়ার পাশাপাশি ভোকেশনালের কাজটাও করে কি। সেক্ষেত্রে এখন এই যে বলছিলেন যে আপনাদের প্রোডাকশন দিয়েছেন, কত সংখ্যক শিক্ষার্থী আছে আপনাদের কাছে যারা? আমাদের যারা এর বড় ছেলে আছে আমাদের প্রায় 25 জনের মতো। বাহ। একটু দর্শকদের বলতে চাই যে ছবিগুলো আসলে দেখাবার সুযোগ হয়েছে আমার, এগুলো হচ্ছে তাদের অসাধারণ কৃতিত্বের একাংশ মাত্র। এর বাইরেও অসাধারণ কাজ করে, যেমন আপারা দেখাচ্ছিলেন তাদের গলার যে মালাগুলো। আমি জানি না আপনাদের কেমন লাগছে, আমি যত দেখছি আমার আনন্দ, এবং সেই আনন্দের সাথে চোখ কিছুটা ভিজে উঠেছে। কারণ একটা বিশাল সংগ্রামের পর যখন সন্তান এরকমভাবে সক্ষম হয়, যে সক্ষমতার বহিঃপ্রকাশ্যে জানান দিতে পারছে, নিঃসন্দেহে অনেক বড় প্রাপ্তির। জি, অবশ্যই বড় প্রাপ্তির। সেই সাথে ওরা মিউজিকেও খুব ভালো করে, জি। গান গায়। বাহ। এই যে বিভিন্ন অনুষ্ঠানে ওদেরকে ডাকা হয়, পারফর্ম করে ওরা। আমরা এই যে এত বছরের যাত্রা, আপনাদের ধরেন অলমোস্ট 24 বছর ধরে হ্যাঁ। কাজ করছেন সোয়াক নিয়ে, সবচেয়ে বড় চ্যালেঞ্জটা আপনারা কোথায় ফেস করেন? আমাদের চ্যালেঞ্জ হচ্ছে আর্থিক, কি বলবো, আর্থিক। আর্থিক আসলে আমরা যে সার্ভিসটা দিই ওদেরকে 2:1, একটা ক্লাসে 6 জন স্টুডেন্ট, 3 জন টিচার, একজন আয়া থাকে। হ্যাঁ, তা এই সার্ভিসটা দিতে গিয়ে আমাদের মানে অনেক এক্সপেন্সিভ আর কি এই সার্ভিসটা। তো আমরা যে বাচ্চাদের থেকে যে টিউশন ফিটা পাই সেটা দিয়ে আমাদের 35% আমাদের কভার করে। বাকিটা আমাদের বিভিন্ন কর্পোরেট অফিস, ব্যাংক, সরকার থেকেও পাই কিছু। তো এইভাবে, এবং ব্যক্তিগত যারা ডোনেশন দেয়, অনুদান থেকে আমরা এটা। মানে সেক্ষেত্রে একটু জানতে চাই যে কর্পোরেটগুলোর কথা প্রথমে আপনি বলছিলেন, কেমন রেসপন্স পাচ্ছেন? এখন তো প্রচুর কর্পোরেশন, আমাদের প্রচুর অফিসেস, এমএনসিস আমাদের এখানে আছে, কতটা আন্তরিকতা দেখেছেন তাদের মধ্যে? অনেক, যথেষ্ট আন্তরিকতা আছে আমাদের প্রতি, এবং দেয়। সাউথ ইস্ট ব্যাংকের নাম বলবো কিনা জানি না, সাউথ ইস্ট ব্যাংক, এবি ব্যাংক, পূবালী ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, অগ্রণী ব্যাংক, বার্জার পেইন্টস, এরকম আরো আছে। তো তাদের আসলে আমরা ফুল সাপোর্ট আসলে আমরা পাচ্ছি। তো এই যে আর্থিক সমস্যা বা যেটুকু আমরা স্ট্রাগল করছি সেটা তো কোনো না কোনোভাবে পূরণ হচ্ছে। বিরতিতে বসে বসে ছবিগুলো দেখছিলাম, আমি ছবিগুলো যতই দেখছি তত বেশি আমি আবেগে আপ্লুত হচ্ছি। কারণ কি অসাধারণ ভাবনা, কি অসাধারণ রঙের ব্যবহার, কি চমৎকার করে ভাবে তারা, মুগ্ধ করছে আমাকে। এবং এই মুগ্ধতা আসলে যারা আমাদের মাঝখানে ছড়াচ্ছেন তাদের মধ্যে দুজন আছেন সুবর্ণ চাকমা, এবং তার সাথে আছেন রিনাত পারভিন, দুজন সমাজসেবী এবং সংগঠক সোয়াক। এই যে আমরা যে কথাটা বলছিলাম যে আসলে এই যাত্রাটা তো আপনার চ্যালেঞ্জটা শুরু হয়েছে আপনার সন্তান জন্মের পর থেকে, কিন্তু আসলে অনেক সময় আমরা দেখি যে জন্মের পরপর আসলে বোঝা যায় যে অটিজম আছে, এবং অনেক সময় সেটা হয়তো পরবর্তীতে একটা সার্টেন এইজ এসে সেইটা আসলে সেটার বহিঃপ্রকাশ ঘটে। আপনার ক্ষেত্রে আসলে বিষয়টা কখন হয়েছিল? আসলে আমার ছেলে যার অটিজম আছে সে তো আমার মেজো আর কি, তার আগে বড় মেয়ে আছে আমার 5 বছরের বড় উঠছে। আর তো এই জন্য যখন ও জন্মালো তখন সে পরে 2 বছর হয়ে যায়, কথা বলে না, কেন বলে না, এটা নিয়ে আমরা চিন্তা ভাবনা করছি। কারণ ওর বড় বোন তো কথা এই বয়সে কথা অনেক বলেছে, ও বলছে না। তো পরে অনেকে বলে ছেলেরা একটু দেরিতে কথা বলে, এই থেকে এই করতে করতে ওর 2.5 বছর বয়স হয়ে গেল, তাও কোনো কথা বলে না। কিন্তু আমরা বুঝতে পারি যে ও কানে শুনে, কারণ কলিং বেল বাজলে দৌড়ে গিয়ে দরজার কাছে দেখা, টিভিতে অ্যাড, ওর প্রিয় অ্যাডগুলো হলে তখন একটা ডানু একটা অ্যাড ছিল, ও জিনিসটা হলে সে পাশের রুম থেকে দৌড়ে চলে আসে। তা আমি বুঝতে পারি ও যে কথা মানে শুনতে পাচ্ছে, কিন্তু বলছেন। তো আমি এখানে অনেক ডাক্তার দেখিয়েছি, ওনারাও বলেন যে হ্যাঁ কানে তো ও শুনে,
কথা বলছেন, ওর সাথে বেশি বেশি কথা বলেন, হয়তো আপনারা হাজব্যান্ড ওয়াইফ দুজনেই চাকরি করেন, সময় কম দেন, এই জন্য হয়তো বাচ্চা কথা বলছে না। কথা বলছে না। তো পরে আমি তো ওর জন্য কাজে দেখাশোনার জন্য লোক রেখেছি। তো এটা একটা অপরাধ বোধ থাকতো আর কি, যে চাকরি করে দেখি বুঝি আমার ছেলেটা এই অবস্থায় সময় দিতে পারছে না। যাই হোক, তো সেই করতে করতে এই ডাক্তার চাইল্ড স্পেশালিস্ট দেখালাম, ENT দেখালাম, অনেক কিছু, তার মানে দেখালাম, কিন্তু অটিজম শব্দটা আমি কারোর কাছ থেকে ওই সময় পাই নাই। কোন সালের কথা বলছো? 1996? 96 এর আগে ধরেন 93 থেকে তো দৌড়াদৌড়ি শুরু হয়েছে। আমার ছেলের 90 জন্ম, 90 23শে নভেম্বর। তো 93 থেকেই তো এখানে ওখানে যাচ্ছি, মাঝে কলকাতা গেলাম, 94-তে কলকাতা গেলাম, ওখানেও বললো যে বেশি বেশি করে সময় দেন, আপনারা ডে কেয়ারে দেন কিংবা কিন্ডারগার্টেন স্কুলে দেন কিংবা ডে কেয়ারে দেন। তো ডে কেয়ারেও দিলাম ওখান থেকে এসে, মানে বেশি বেশি বাচ্চাদের সাথে মেশার জন্য। কিন্তু ওই যে তখন তো জানি না, এখন বুঝি ও তো আলাদাভাবে থাকে, অন্য বাচ্চাদের সাথে তো ডে কেয়ারে মিশে না, নিজে নিজে চুপচাপ থাকে কিংবা কান্নাকাটি করে। পরে ওখান থেকেও সরিয়ে আনলাম মানে ওর কিছু অড বিহেভিয়ারের কারণে ওখানে অন্যান্য প্যারেন্টরা অবজেকশন দিল যে আমাদের বাচ্চার সাথে এ বাচ্চা কেন, তাহলে আমাদের বাচ্চারা ওর মতো শিখে যাবে। তো যার ফলে ওখান থেকে আমাকে প্রিন্সিপাল বলে, এটা আমার একটা মানে দুঃখজনক একটা অভিজ্ঞতা আর কি, বললেন যে আপনার এই বাচ্চাকে রাখলে তো আমার অন্য বাচ্চারা থাকবে না, রাখবেন না প্যারেন্টরা। তো আমি নিয়ে আসলাম ওখান থেকে নিয়ে এসে পরে আমি একটা কিন্ডারগার্টেন স্কুলে দিলাম, বাসার কাছেই, মোহাম্মদপুরে ছিলাম। ওখানেও ভর্তি হলো, কিন্তু ওখানে ওই একই অবস্থা আর কি। এ করতে করতে এইদিকে ডাক্তারের কাছে দৌড়াদৌড়ি, এই পরে 96-এ আমি ওকে, তখন ওর 6 বছর হলো, আমি নিয়ে গেলাম ইয়েতে সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথ হাসপাতালের মানে পেডিয়াট্রিক নিউরোলজি ডিপার্টমেন্টে নিয়ে গেলাম। ওখানে ওকে সব টেস্ট করে ওনারা বললো যে ওর অটিজম, ওর মধ্যে অটিজম আছে, ওরকে এটার তো কোনো চিকিৎসা নাই, কিছু ভিটামিন দিয়েছে, আর বলছে ওর স্পেশাল এডুকেশন দরকার। তো স্পেশাল এডুকেশন তো আমার ওখানে সিঙ্গাপুরে করানো আমার পক্ষে সম্ভব না। সিঙ্গাপুর এই প্রসঙ্গে প্রচন্ড ব্যয়বহুল, অনেক ব্যয়বহুল। আমি 2বার গিয়েই আমার মানে আর আমার সামর্থ্য ছিল না। তো এসে তখন স্কুল খোঁজাখুঁজি করার পরে ওই যে বললাম যে একটা স্কুল পেলাম, সেটা কত 98-এ বোধহয়, না 98-এ, ওইখানেই আমাদের দুইজনের পরিচয়। আপনার জার্নিটাও কি কাছাকাছি? মোটামুটি মানে আপা যেমনটা বলছিল যে অটিজম শব্দটার সাথে উনি পরিচিত হলেন যখন সিঙ্গাপুর যে সুযোগ পেলেন তিনি চেক করানোর। আমি দেশেই এটা পেয়েছি। আমার ছেলে, যেহেতু আমার ছেলেটাও মেজো, ওর তো বড় একটা ভাই আছে, ওর যখন 6 মাস বয়স তখন থেকেই কিন্তু আমরা বুঝতে পারছি যে ওর আসলে কিছু একটা সমস্যা আছে। কারণ 6 মাস বয়সে বাচ্চারা যে সমস্ত কাজগুলো করে, যেমন ধরেন বাবলিং করে, হ্যাঁ, আমার ছেলে কিন্তু ওগুলো কিছুই করে না। এটা নরমাল হয় না, টার্গেট থাকে প্রত্যেকটা শিশু। আমরা বুঝতে পারছি যে ওর একটা সমস্যা আছে। যখন ওর 2 বছর বয়স হলো তখন ভাবলাম যে না, আর তো ইয়ে করা যায় না, নিয়ে যেতে হবে। ওর মতে কানের সমস্যার, যে সমানে ডাকছি, সে তাকাচ্ছে না, কিন্তু ওর কানে কোনো সমস্যা নেই, আমি এটাও বুঝতে পারছি, ও কানে শোনে। ব্যাপারটা কি, আমরা নিয়ে গেলাম এক জায়গায়, তো ওরা বললো যে না, ওর তো একদম সব ঠিক আছে, কানে তো কোনো সমস্যা তার নাই। তারপরে এখন কল্যাণী ছিল, তখন ভাবলাম যে তাহলে কল্যাণীতে নিয়ে যাই। ওখানেও আসলে ওর ডায়াগনোসিসটা হয় কল্যাণীতে। ওখানে ডক্টর ছিলেন, উনি বললেন যে ওর অটিজম আছে। তখন উনি সাজেস্ট করলেন যে এক ভদ্রলোক ছোট্ট একটা স্কুল চালান, আমার মনে হয় ওখানে ওকে আপনারা দিতে পারেন। তো সেই হিসাবে আমরা ও যেখানে ছিল সেই স্কুলে ওখানে ওকে নিয়ে যাই। সেক্ষেত্রে এত বছরের সংগ্রাম আপনাদের, নিশ্চয়ই আপনারা অনেক কিছু বদলে যেতে দেখেছেন, রাষ্ট্রের অভিব্যক্তি বদলেছে, এই বিষয়ে যদি কিছু বলবার থাকে। কারণ বিগত যে কোনো সময়ের চেয়ে রাষ্ট্র এখন অনেক বেশি দায়িত্বশীল, অনেক বেশি দায়িত্ব নিয়েছে, এবং রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে এই বিষয়ে একদম সুস্পষ্ট আমরা বক্তব্য কিন্তু পাই, যেটা নিঃসন্দেহে আসা জায়গা নিয়ে। জি, আমরা যখন স্কুল শুরু করি তখন আসলে ওই যে অটিজম কি, আমার বাচ্চাটা অটিস্টিক, ও কি, এগুলো বুঝাতে মানুষকে অনেক সময় লাগতো। হ্যাঁ, ও কি পাগল, ও কি এইসব এইরকম। শুনেছি। তারপরে 2009 সাল থেকে আমরা মানে অটিজম সম্পর্কে, বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী উনি অটিজম নিয়ে সচেতন হলেন, বিশেষ করে ওনার
কন্যা, সুযোগ্য কন্যা বলবো, সাইমা ওয়াজেদ পুতুল, উনি অটিজমকে বাংলাদেশে মানে পরিচিত করেছেন। তার আগে আমরা ব্যক্তিগতভাবে স্কুলে যতটুক সামান্য করেছি, কিন্তু 2009 থেকে এটা সরকারিভাবে অটিজম সচেতনতাটা বৃদ্ধি পেয়েছে। এই জন্য আমরা কৃতজ্ঞ মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এবং কৃতজ্ঞ আমরা তার সুযোগ্য কন্যা সাইমা ওয়াজেদ। নিঃসন্দেহে তাতে করে এই যে সচেতনতার একটা চেষ্টা চলেছে, পরিবর্তন কি এসেছে, সমাজের কি অভিব্যক্তি বদলেছে? অবশ্যই। অথবা যদি আমি জিজ্ঞেস করি আপনাদের কাছে যে রাষ্ট্র তাদের কি ধরনের নিরাপত্তা অথবা কি ধরনের সুযোগ দিচ্ছে রাষ্ট্রীয় কাঠামোর দিক থেকে? আচ্ছা, প্রতিবন্ধিতা নিয়ে আমাদের কিছু নীতিমালা তৈরি হয়েছে, রাষ্ট্র করছে, সরকার করছে। এগুলো সম্পূর্ণ মানে এগুলো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী খুব এগুলো নিয়ে কি বলবো সচেতন। এগুলো ওনার নির্দেশনায় কিছু নীতিমালা হয়েছে, এবং আমরা যেটা আমাদের বাচ্চারা যেটা নিউরো ডেভেলপমেন্টাল ডিসেবিলিটি প্রোটেকশন ট্রাস্ট একটা হয়েছে, এনডিটি বাচ্চারা যেটা নিউরো ডেভেলপমেন্টাল ডিসেবিলিটি প্রোটেকশন ট্রাস্ট একটা হয়েছে, এনডিটি প্রোটেকশন ট্রাস্ট। ওখানে আমাদের যে নিউরো যে 4টা মানে আছে প্রতিবন্ধিতা, অটিজম, ডাউন সিনড্রোম, সেরিব্রাল পালসি, ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি, এই 4টা নিয়ে যে এনডিটি প্রোটেকশন ট্রাস্ট, ওখানেই আমরা মানে সমস্ত কিছু এই অটিজম সচেতনতা নিয়ে ওনারা ওই কাজ করছেন। এবং মাননীয় প্রধানমন্ত্রীর যে নির্দেশনা আছে যে 8টা বিভাগে আমাদের এনডিডির বাচ্চাদের নিয়ে হোম করার, তাই না, ওদের রিহ্যাবিলিটেশন সেন্টার হবে, যাতে বাবা মার অবর্তমানে যাতে এখানে ওরা সুন্দরভাবে নিরাপদ একটা জীবন, আমৃত্যু জীবনযাপন করতে পারে। এটা যেটা আমাদের ভয় আছে একটা সারাক্ষণ, যে আমাদের অবর্তমানে কি হবে, আমাদের আমরা যখন থাকবো না পৃথিবীতে, তখন আমাদের সন্তানদের কি হবে, এই সন্তানদের। কারণ এই শিশুগুলো তো আসলে সবসময় তাদের শিশুকাল থেকেই যায়, এবং আসলে তাদের তো সবসময় সাপোর্টটা দরকার। মানে আমরা যে স্কুলগুলো চিন্তা করি যে আমি ক্লাস 1-এ ভর্তি হলাম, ক্লাস 10 পাস করে বা 12 হয় না 12 পরে আমি বেরিয়ে যাচ্ছি, কিন্তু অটিজম স্কুলগুলোতে, স্পেশাল স্কুলগুলোতে তো এই বিষয়টা আসলে সেখানে নেই। আমাদের হচ্ছে তুমি বলো। হ্যাঁ, আমরা সাভারের কবিরপুরে সরকারের কাছ থেকে 5.5 বিঘা জমি পেয়েছি সরকারি মূল্যে। এই প্রসঙ্গে তো একটু আসতে চাই, এটা আগামী অংশে অনুষ্ঠানে আমরা আলাপ করব। তবে তার আগে যে জায়গাটায় আসলে রুনিয়া প্রশ্ন করেছিল, এই বাচ্চাদের যেমন সুস্থ স্বাভাবিকভাবে সমাজ যাদের বলে 18 পরবর্তীতে তারা নিজ দায়িত্ব নিতে পারে বা পরিণত হয়, এই অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন বাচ্চাদের তো একটা লম্বা সময় নিশ্চয়ই বা কিছু ক্ষেত্রে সারা জীবন একটা মনিটরিং এর মধ্যে রাখা হয়। এটা হচ্ছে আসলে মানে 18 বছর পরে যে ওরা যে হঠাৎ খুব স্বাভাবিক হয়ে গেল, ভালো হয়ে গেল, এটা কিন্তু সেটা না। বিশেষ করে অন্য প্রতিবন্ধিতার বিষয় হয়তো আসতে পারে, এরা যেমন যে কানে শুনে না, সেও কিন্তু তার জীবনযাপন সে করতে পারে, গুছিয়ে নিতে পারে, যে চোখে দেখে না সেও পারে, কিংবা যে ফিজিক্যালি যার সেও পারে, চ্যালেঞ্জও পারে, কিন্তু অটিজম বাচ্চারা পারে না। অটিজম বাচ্চাদের বিশেষ করে অনেকে যাদের লেভেলটা একদম লো আছে, ওরা তো সারা জীবন ওদের সহযোগিতা দরকার। আর যারা একটু হাই ফাংশনিং, তাদের জন্য অ্যাসিস্ট্যান্স দরকার, তাদেরও লাগে একদম। ওরা সম্পত্তিও ওরা দেখভাল করতে পারবে না, টাকা পয়সা রক্ষাও করতে পারবে না, এই জন্য গাইডেন্স দরকার, এই জন্য রাষ্ট্রীয় সহযোগিতা দরকার এবং রাষ্ট্রীয় হস্তক্ষেপ দরকার। নিশ্চয়ই সেই সহযোগিতা নিয়ে আমরা কথা বলবো। তবে একটা ছবি শেষ আরেকবার দেখাতে চাই আপনাদের, একটু ক্লোজ করে যদি আমার পুরো টিম দেখাতে পারে। এখানে একটা স্বপ্নের ছবি দেখতে পাচ্ছি, একটা চমৎকার স্বপ্নের একটা ছবি আছে। এই স্বপ্নের ছবিটা তাদের মতো করে আঁকা। এই স্বপ্নের ছবিটা নিয়ে আমরা কথা বলবো। তাপা, দুঃখিত আপনাকে থামাতে হয়েছিল, কারণ ওই যে অন্য একটা প্রসঙ্গ জানতে চাচ্ছিলাম। এবার আপনার কাছ থেকে শুনতে চাই, যে স্বপ্নের কথা আপনি বলছেন, রাষ্ট্রের কাছ থেকে একটা বিশাল, আমরা সাভারের কবিরপুরে সরকারি মূল্যে 10% দামে 5.5 বিঘা জমি পেয়েছি সরকারের কাছ থেকে। সেখানে এটা আমাদেরকে স্পন্সর করেছিল তখন পূবালী ব্যাংক। সেই জমিতে আমরা বাউন্ডারি ওয়াল দিলাম, পরবর্তীতে সেটা আমাদেরকে সাহায্য করেছিল সাউথ ইস্ট ব্যাংক। এখন আমাদের স্বপ্ন হচ্ছে ওখানে রিহ্যাবিলিটেশন সেন্টার করা, যাতে আমাদের বাচ্চারা আজীবন আমৃত্যু একটা নিরাপদ, কর্মমুখর, সুন্দর একটা জীবন পায় বাবা মায়ের অবর্তমানে। আজকে সোয়াকে যদি 10টা ফোন আসে, কোনো বাবা মায়ের তার মধ্যে 8টা ফোনই আসে যে কবে আমরা শুরু করছি এটা জানতে।
বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে বাবা মায়েরা ফোন করে খবর নিচ্ছেন, জানতে চাচ্ছেন আমাদের এই সেন্টারটা কবে শুরু হবে। কারণ বাংলাদেশ ব্যাংকের কথা বললো। আর এখন কিন্তু ওখানে কনস্ট্রাকশন চলছে, আমাদের বাহ। একটা একাডেমিক বিল্ডিং এ কনস্ট্রাকশন চলছে, যেটা বাংলাদেশ ব্যাংক আমাদেরকে স্পন্সর করছে। ওখানে বেসমেন্টের কাজ হয়ে গেছে, একতলার কাজও চলছে আর কি। তো আশা করছি ধাপে 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 হবে। কি ধাপে চমৎকার। এটা, হ্যাঁ, মানে ওখানে এতটুকু- টোটাল 6টা বিল্ডিং হবে আমাদের ওখানে। বাহ। একটা একটু কাজ চলছে। এতটুকু শুধু বলতে চাই, আপা একটা প্রশ্ন করেছিলেন যে আমাদের অবর্তমানে আসলে সন্তানদের কি হবে, প্রশ্নটা মাথায় রুনিয়া তখন থেকে ঘুরপাক খাচ্ছিল। নিঃসন্দেহে একটা নিশ্চয়তার জায়গা জি, তারা সবাই নিশ্চয়ই। মিলে পাবে। কত সংখ্যক শিক্ষার্থীরা আপনাদের ওখানে- টার্গেট যে ওখানে এখানে 100 অ্যাকোমোডেট করতে পারবেন? 100 জন। 100 জন। জি। হ্যাঁ, এর বেশি। খুব সামান্য একটি নম্বর যদিও, তবে হ্যাঁ 100টা হ্যাঁ। পরিবার, একটা 100টা বাবা মা একটা নিশ্চয়তা পাবেন। আমরা 100 জন শুরু করব, তারপরে পরে যদি পরে দেখি দেখি, যে হ্যাঁ, হয়তো আরো পারছি পারছি, হ্যাঁ। আমরা পারছি, তখন হয়তো আরেকটু আর বাড়াবো। এটা অনেক বড় একটা কাজ, অনেক চ্যালেঞ্জ আসলে। নিশ্চয়ই। কাজটা অনেক টাকার দরকার, দরকার। অনেকের মানে কি বলবো এখানে Support দরকার। support দরকার। নিরাপত্তার বিষয়টা দরকার, নীতিমালার বিষয়টা দরকার, এই জি, সেগুলো আসলে নীতিমালার মধ্যে সেখানে আসা দরকার। এই যে সমাজে যে এখন আমরা জানি যে অটিজম নিয়ে মানুষ কথা বলে, অটিজম নিয়ে মানুষ জানে, আমরা একটা স্বপ্ন দেখছি যেখানে আমরা একটা অটিজম ভিলেজ, আমরা যেখানে একটা ভিলেজ করবো যেখানে তারা আসলে নিশ্চিতে থাকতে পারবে। কিন্তু আসলে সমাজ কতটা প্রস্তুত, সমাজ আসলে কতটা সচেতন, আসলে বাবা মারা এখনো কতটা সচেতন, আসলে আমাদের কোথায় কাজ করা অনেক বেশি দরকার? এখনো Autism নিয়ে। সচেতনতার জায়গায় আমাদের অনেক কিছু করার আছে। হ্যাঁ, যেমন আমি প্রথমে বলেছিলাম যে অ্যাকসেপ্টেন্স, হ্যাঁ, এই জিনিসটা আনতে হবে সবচেয়ে আগে বাবা মা, ফ্যামিলিতে, তারপর না সমাজ। এই জায়গাটাতে আমাদের আসলে অনেক ঘাটতি রয়ে গেছে। আর সমাজেরও আমি বলবো যে অনেক ঘাটতি আছে। আমরা এখনো বাচ্চাদের নিয়ে যখন বিভিন্ন জায়গায় যাই, আমরা কিন্তু নানা রকম মানে কটূক্তি প্রতিকূলতার, শুনতে হয়, হ্যাঁ, হ্যাঁ। কটূক্তি শুনি, প্রতিকূলতার মুখোমুখি আমরা এখনো হই। এই জায়গাতেও আসলে আমাদের অনেক কাজ করতে হবে। তবে এটা আগের চাইতে অনেক কমে কমে গেছে, গেছে, কমে হ্যাঁ, গেছে, কমেছে। অনেক অনেক কমে গেছে। এটাও আমি মানে আমাদের মাননীয় সরকার প্রধানকে ধন্যবাদ দিব। নিঃসন্দেহে অনেক একটা ঈদ কমে কার্ডে গেছে। ওনার শুভেচ্ছা বার্তায় আপনার ছেলের ছবিটা ব্যবহার করা হয়েছিল, হ্যাঁ, হ্যাঁ, নিশ্চয়ই এটা বিশাল আনন্দের, হ্যাঁ, এবং বিশাল। এটা সমাজে একটা বিশাল বড় মেসেজও পৌঁছে দেয়। জি জি জি। এইরকম রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে পৃষ্ঠপোষকতা পেলে নিঃসন্দেহে যে বাবা মারা উদ্বিগ্ন আছেন তাদের অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন সন্তানদের নিয়ে, তাদের একটা নিশ্চিত ভবিষ্যতের দায়িত্ব হয়তো রাষ্ট্র নেওয়ার জন্য প্রস্তুত হয়ে উঠবে। যে জায়গাটায় আসলে প্রশ্নটা করছিলাম, যে চমৎকার স্থাপনা হচ্ছে, যে জি, জি, ছবিটা আমি এটা কিছুক্ষণ আগে design plan, দেখাচ্ছিলাম, হ্যাঁ। একটু দেখাই আপনাদের আবার, না আমি বারবার লোভ সামলাতে পারছি না এই ছবি দেখানো। কি কি থাকবে এখানে, কি কি সুযোগ সুবিধা থাকবে? এখানে ওদের হোস্টেল থাকবে, আর একাডেমিক বিল্ডিং থাকবে, তারপরে ভোকেশনাল বিল্ডিং থাকবে আলাদা আলাদা, তারপরে ওদের হোস্টেল থাকবে, Gym দুটা থাকবে বিল্ডিং, ওদের। জিম ওখানে। আসলে ওখানে ওরা যে ওখানে থাকবে সারা জীবন, ওখানে ওদের প্রোডাক্টিভ কিছু কাজ ওখানে যাতে হয় ওদের, এই যে এখন যেখানে আমরা স্বল্প পরিসরে স্কুলে যেগুলো করছি সেখানে আমরা বড় পরিসরে আমরা করব, আমাদের যাতে ওরা ওখান থেকে ইনকাম করতে পারে, ওদের ইনকামে ওরা যেন ওদের খরচটা বাহ। হয়ে যায় ওখানে। এই ধরনের আমাদের মাথায় আসলে অনেক স্বপ্ন, অনেক কিছু কিছু আছে। প্ল্যান আছে মানে আমাদের। এটা সেলফ সাস্টেইনেবল একটা আসলে ইকোসিস্টেমে তৈরি করাটা হচ্ছে আপনাদের প্ল্যান। ঢাকায় তো আপনাদের কার্যক্রম আছে, ঢাকার বাইরে বাংলাদেশের অন্য কোনো প্রান্তে আছে আপনাদের কার্যক্রম চলছে? আমাদের রাঙ্গামাটিতে একটা শাখা শাখা আছে, সেন্টার ফর ইন্সপিরেশন আছে রাঙ্গামাটিতে, সেটা ওখানকার লোকাল গভর্নমেন্ট, ওখানকার সাহায্য সহযোগিতায় ওটা। বা ওইখানে কত সংখ্যক শিক্ষার্থী আছে? ওখানে আছে 18 জন। 18 জন। 18 জন। ওটা কিন্তু সম্পূর্ণ মানে Free আর কি ফ্রি আর ওদের। কি আচ্ছা। ওদের অবৈতনিক। হ্যাঁ, অবৈতনিক, এবং ওদের ইউনিফর্ম, ওদের মেডিকেল, ওদের যাতায়াত সবকিছুই সোয়াগ বিয়ার করে। এখানেও আছে, ঢাকায় একটা আছে, আমাদের 15 জন বাচ্চা কিন্তু হ্যাঁ, আছে এরকম। আছে এখানে, ওদেরও ফ্রি, ওটা অবৈতনিক, ঢাকায়ও আছে এমনকি আমাদের। তাদের যাতায়াত খরচও আমরা আর bear করি। রাঙ্গামাটির বিষয়ে আর একটা বলি, রাঙ্গামাটিতে ওখানে একটা বড় অনেক শিক্ষা প্রতিষ্ঠান আছে মনোঘর নামে। ওই মনোঘর আমাদেরকে 80% জমি দিয়েছে সোয়াককে এমওইউ মাধ্যমে, এবং সেটা পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড আমাদের ওখানে আমাদেরকে একটা স্কুল বিল্ডিং করে দিচ্ছে, কাজ চলছে। বাহ, কি চমৎকার। তাহলে হচ্ছে আসলে এদিক থেকে আমরা সত্যি মানে সৌভাগ্যবান যে
মানে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানগুলো এগিয়ে আসছে এবং আসলে তারা কিন্তু এই বিষয়টাতে কিন্তু তাদের একটা এবং support একই সাথে দিয়েছে। সংগঠকদের একটু কংগ্রেচুলেট করতে চাই আমরা, সংগঠনটা নিঃসন্দেহে আপনারা চমৎকারভাবে মেনটেন করতে পারছেন, যে জন্য আসলে যেখানে কড়া নাড়া দরকার ছিল আপনারা নাড়তে পেরেছেন, যাদের দৃষ্টি আকর্ষণের দরকার ছিল, যাদের পৃষ্ঠপোষকতার দরকার ছিল তাদের পৃষ্ঠপোষকতা পেয়েছেন। এবং নিঃসন্দেহে যারাই ডোনার রয়েছেন, নামে বেনামে যারাই ডোনেট করছেন, যারা হয়তো চানো না আপনাদের নামগুলো বারবার সামনে আসুক, একদম মন থেকে কৃতজ্ঞতা আপনাদের প্রত্যেকের প্রতি। আপনাদের কি চমৎকার সংযোজন আপনারা করে চলেছেন এই সমাজ সভ্যতার পরিবর্তনে। আপনারা হয়তোবা নিজেরা উপলব্ধি করতে পারেন না যে 100টা সন্তানের কথা আমরা শুনছিলাম, 100টি পরিবার, 100টি বাবা মা একটা নিশ্চয়তার জায়গা পাবে, এবং কি অসাধারণ এবং একটা এই ভাবনা। 100 জন দিয়ে তো আসলে যাত্রাটা শুরু হবে। এটাই হচ্ছে সবচেয়ে বড় বিষয়, যে সমাজ যখন তাদেরকে একসেপ্ট করা, এই যে আসলে আমাদের মানিয়ে নেওয়ার বিষয়টা আসলে আমাদেরকে শেখা দরকার, এবং তাদের নিরাপত্তার বিষয়টাও তখন সেখানে পরিষ্কার হয়ে আসে যে তারা 100 জন আছে আরেকটা কোথাও বিষয় একটু নিশ্চয়ই। ফাঁকে বলি, এর ফাঁকে মানে এই স্কুলের সোয়াকের কথাটা বলি। আমরা এখানে কিন্তু আরেকটা এখন যেটা করেছি আমরা, রেসপাইট কেয়ার ইউনিট একটা আমাদের আছে এখানে। সেটা হচ্ছে হয়তো বাবা মা দুজনে জব করেন, হয়তো ওনারা কোনো একটা ওয়ার্কশপে, অফিসের কোনো সেমিনারে ওনাদের ঢাকার বাইরে যেতে হচ্ছে 2 দিনের জন্য, এই বাচ্চা কোথায় রেখে যাবে? জি। তো সেই বাচ্চাকে আমাদের স্কুলের রেসপাইট কেয়ারে আমরা রাখি আর বাহ। কি। এখানে শিক্ষক থাকে আর ওই অ্যাসিস্ট্যান্টরা থাকে, ওখানে ওরা থাকে। কিংবা কোনো বাবা মা আছে যারা সরকারি চাকরি করে, হয়তো 4টা পর্যন্ত অফিস, এদিকে ওনাদের আসতে আসতে হয়তো 5টা বাজবে, কিন্তু বাচ্চার স্কুল মর্নিং শিফটে পড়ে 1টায় ছুটি, তাহলে ওই কয় ঘন্টা কোথায় থাকবে সেটা আমাদের রেসপাইট কেয়ারে ওই বাচ্চা থাকে। এই মানে সন্তব্য একরকম বলতে গেলে আপনারা আপনাদের জীবনে যে বিষয়টি অভিজ্ঞতা লব্ধ হয়েছেন, জি, জি। যেই জায়গায় সংকট তৈরি হতে পারে, সংকট, সকল হ্যাঁ। সংকটের সমাধান নিয়ে ভেবেছেন আপনারা। এইভাবে চেষ্টা করছি। আরেকটা আছে জি। আমাদের শিক্ষকদের, ছোট বাচ্চারা ডে কেয়ার সেন্টার আছে আমাদের। বাহ। ছোট বাচ্চা নিয়ে ওরা মানে বাসায় রেখে আসলে কার কাছে রেখে আসবে, কাজের লোকের কাছে হয়তো নির্ভর করা যায় না, কিংবা কি করবে, ওরা বাচ্চার সাথে করে নিয়ে আসে। আমাদের ডে কেয়ার সেন্টার আছে, ওখানে বাচ্চারা থাকে, ওরা ক্লাস করে, ফাঁকে ফাঁকে হয়তো যারা বেস্ট ফিট করে ওদেরকে হয়তো খাইয়ে দিয়ে আসে, কিংবা ওরা খাবার আছে, বুয়া আয়ারা আছে ওখানে তত্ত্বাবধানে দেখে, ফাঁকে ফাঁকে ওরাও বাচ্চাদেরকে ক্লাসের ফাঁকে দেখে আসে। এরকম আমাদের এখানে 5জন ছোট বাচ্চা আছে, 5টা। মানে আমরা সবসময় বলি, যদি সমস্যা একটা হয় সমাধান কিন্তু অনেকগুলো বেরিয়ে আসে। বেরিয়ে তাহলে আসে। আপনারা আপনাদের প্রত্যেকটা সমস্যাকে ধরে ধরে সেটাকে আসলে কিভাবে সহজ করা যায় অন্যদের জীবনে, সেটাকে আসলে চেষ্টা করছেন এবং করে যাচ্ছেন। আমরা আমাদের অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে আসছি। বিনাত আপা, আপনি যদি আমাদের বাবা দর্শকদের মাদের উদ্দেশ্যে উদ্দেশ্যে, কিছু বলতে বাবা চান, মাদের এবং উদ্দেশ্যে। তারপর বাবা-মাদের সুবর্ণা উদ্দেশ্যে আপা। আমি একটা প্রথমেই যে কথাটা বলেছি যে অ্যাকসেপ্টেন্স, আপনারা দয়া করে বাচ্চাকে অ্যাকসেপ্ট করে নেন। যত তাড়াতাড়ি আপনারা ওদেরকে অ্যাকসেপ্ট করবেন, ওদের সমস্যাটাকে অ্যাকসেপ্ট করবেন, তত তাড়াতাড়ি আপনারা বাচ্চার জন্য কাজ শুরু করতে পারবেন। আর আর্লি ইন্টারভেনশন যে কথাটা আছে, এই ক্ষেত্রেও এটা প্রযোজ্য। যত তাড়াতাড়ি শুরু করবেন আপনার বাচ্চার উন্নতি তত তাড়াতাড়ি হবে, এবং তত বেশি দ্রুত, তত ভালো হবে। আমার এটাই, মানে বাবা মায়ের জন্য এটাই আমার শেষ বার্তা। বাহ, অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে, কি চমৎকার করে আপনারা বললেন। তবে হ্যাঁ, আজ যে দুজনের সাথে কথা হচ্ছিল, ধন্যবাদ আপনাদের, কৃতজ্ঞতা আপনাদের। আপনাদেরকেও আজ ধন্যবাদ। দর্শকদের এই দুজনের সাথে কথা হচ্ছিল, মানে হুট করে যদি আপনারা কেউ এই আলোচনা শুনে থাকেন, যদি মনে হতে পারেন বাকি চমৎকার করে গুছিয়ে ফেলেছে, না, 96 কিংবা 96 আগ থেকে যে সংগ্রাম তাদের চলেছে, 33 বছর, কারো জীবনে 28 বছরের যে সংগ্রাম, সেই সংগ্রাম থেকে যেখানে থেমে গেছেন সেখান থেকে তারা সমাধান খুঁজে বার করবার চেষ্টা করেছেন, যেন আরও প্রচুর সংখ্যক বাবা মা যারা তাদের অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন সন্তানদের নিয়ে সংকটাপন্ন হতে পারেন বা সংকটে পতিত হতে পারেন, তাদের জন্য সমাধানের একটি পথ বের করে দেওয়া যায়। এটাই তো মানবতার সবচেয়ে বড় কথা ছিল, যে সংকটের মধ্যে দিয়ে গেছি আমি, অন্য কেউ যেন তার মধ্যে দিয়ে না যান, এবং তার জন্য যেন আরও অনেক বেশি উপভোগ্য এবং বাসযোগ্য একটি পৃথিবী আমরা তৈরি করতে পারি। দায়িত্ব নেওয়ার জায়গা থেকে তারা দায়িত্ব নিয়েছেন, আপনার সচেতনতার জায়গা থেকে আপনি কতখানি সচেতন, প্রশ্নটি থাকলো আপনার কাছে। আজকে এখানে বিদায় নিব, ভালো থাকবেন সবাই, শুভ সকাল। শুভ সকাল।